তাহলে এখন শুরু করতে পারি, তাই তো? আমরা কমন মিস্টেক অধ্যায়টিতে কি রেখেছি আপনাদের জন্য? কমন মিস্টেকস এই অধ্যায়টা এক একজন এক এক নামে ডেকে থাকেন, যে কনফিউজিং ওয়ার্ডস, কমন মিস্টেকস, অথবা এটাকে কেউ কেউ পেয়ার ওয়ার্ডস নামেও নাম দিয়ে থাকে। সো আমরা নানান রকমের ওয়ার্ডগুলোকে অ্যাকোমোলেশন করে এই সুন্দর একটা অধ্যায় সাজিয়েছি। সো এই অধ্যায় থেকে আমরা এখন দেখি কতটুকু আপনাদের জন্য ইফেক্টিভভাবে আমরা শেখাতে পারি। তো চলুন প্রথমেই আমরা দেখব কমন মিস্টেক অধ্যায় থেকে অ্যাফেক্ট এবং ইফেক্ট এই শব্দ দুটির ব্যবহার। আমরা যারা কমন মিস্টেকের বেশ কিছু বিষয় জানি ইতিমধ্যে, তারা চেষ্টা করব সেগুলো কমেন্টসে ভালোভাবে উত্তর করার জন্য। সো প্রথমেই আমরা পড়ব হচ্ছে অ্যাফেক্ট এবং ইফেক্ট এই দুইটার ব্যবহার। দেখেন দুইটা শব্দ দেখতে প্রায় একই রকম, একটা হচ্ছে এ দিয়ে শুরু আর একটা হচ্ছে ই দিয়ে শুরু, তাই না? এখন দেখেন এই শব্দটা হচ্ছে ভার্ব, মানে হলো ক্রিয়া, আর এই ইফেক্ট এই শব্দটা হচ্ছে নাউন। এখন আমরা এগুলোকে মনে রাখবো কিভাবে? সো আমরা যখন একটা সেন্টেন্সে শূন্যস্থানে এই দুটো শব্দের পার্থক্য করে ব্যবহার দেখব, তখন এখানে আমরা কিভাবে ইউজ করব। দেখেন অ্যাফেক্ট শব্দটা যদি ভার্ব হয় তাহলে এটা নিশ্চয়ই দুটো রূপ আছে আলাদা, অ্যাফেক্টেড, আরেকটা হচ্ছে অ্যাফেক্টেড, দুইটা রূপ আছে আলাদা। এবার দেখি, আর এখানে আরেকটা জিনিস আমরা একটু বলি, অ্যাফেক্ট শব্দটা যে ভার্ব, আপনি যদি একটা মনে রাখতে পারেন তাহলে ইফেক্ট যে নাউন সেটাও কিন্তু মনে রাখতে পারবেন। সো আমরা এটা যে অ্যাফেক্ট ভার্ব, এটা বোঝার উপায়, আমরা যদি এ কে কখনো এভাবে উল্টিয়ে দেই তাহলে ভি এর মতো লাগে। আমরা মাঝের এই টুককে বাদ দিয়ে যদি চিন্তা করি তাহলে এ কে উল্টালে ভি হয়, আই মিন অ্যাফেক্ট হচ্ছে ভার্ব। সো এটা যাদের মনে থাকে না, কমন মিস্টেক্সগুলো তো মূলত হচ্ছে কনফিউজিং ওয়ার্ডস, মানে এটা মনে থাকতে চায় না। সো আমরা এখান থেকে একটা ট্রিক্স শিখলাম যে অ্যাফেক্ট হচ্ছে ভার্ব, এটা মনে রাখার জন্য আমরা মনে রাখবো এ কে উল্টালে ভি এর মতো লাগে, অতএব এটা হলো ভার্ব। আর ভার্বের দুইটা রূপ, অ্যাফেক্টেড। ইফেক্ট হচ্ছে নাউন, এই ইফেক্ট নাউনের সাথে কখনো ইডি যোগ হবে না, কারণ এটা তো নাউন, আর নাউনের সাথে কখনো ইডি যুক্ত হবে না, আচ্ছা, এবার আসি আমরা এখান থেকে কিছু এমসিকিউ। তাহলে এখানে বেশি কিছু শেখার নাই, আমি যতটুকু কথা বললাম এতটুকুই। এখন আমরা এখান থেকে কিছু উদাহরণ বোঝার চেষ্টা করি। এক নম্বরটা আপনি একটু পড়েন, দেখি বলতে পারেন কিনা। এক নম্বরটা একটু পড়েন। বলছে স্মোকিং ড্যাশ আওয়ার হেলথ, ওকে। সো এইখানটাতে স্মোকিং ড্যাশ আওয়ার হেলথ, ফাইন। শূন্যস্থানগুলোতে বসাতে হবে যে কোনো একটা ওয়ার্ড। সো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের প্রয়োজন হচ্ছে ভার্বের, কারণ একটা বাক্য ভার্ব ছাড়া গঠিত হয় না। সো আমরা যদি ভার্ব ইউজ করতে চাই তাহলে এই সেন্টেন্সে দেওয়ার মতো অপশনে ভার্ব কোনটা? অ্যাফেক্টিং, এটা তো সরাসরি আইএনজি যুক্ত ভার্ব লাগবে না, আমার টেন্স ক্রিয়েশন করবে এমন একটা ভার্ব লাগবে, কারণ মেইন ভার্ব। ইফেক্টের সাথে কখনো নাউন দিয়ে লাভ নাই, কারণ ইফেক্ট শব্দটা নাউন, এটার সাথে এস প্রয়োজন হলে হতে পারে, কিন্তু এখানে তো নাউন লাগবে না, আমার লাগবে ভার্ব। সেখানে যদি ভার্ব লাগে তাহলে আপনি বলতে পারেন একটা হলো অ্যাফেক্টস আর একটা হলো অ্যাফেক্ট, এই দুটোই ভার্ব। তাহলে এই দুটো যদি ভার্ব হয়, এখন স্মোকিং সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমরা ভার্বের সাথে এস বাই ইউস যুক্ত করব, আই মিন আনসারটা হচ্ছে সি নাম্বার। তাহলে একের আনসারটা হচ্ছে সি নাম্বার, একের আনসার সি। ওকে, অনেকে আনসার করেছেন অলরেডি। দুই নাম্বারটা বলেন, দুই নাম্বার। এই উদাহরণটা কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষাতে আসে, সো এটা একটু ভালো করে আনসার করার চেষ্টা করব। দুই নাম্বারটা, দুই নাম্বার বলছে ওয়ার্ডস এভরিবডি অ্যান্ড দেয়ার ডিস্ট্রাকটিভ লাস্ট ফর জেনারেশন।
ওকে, আমরা একটু আলোচনা করি এটা কি হবে 2 নাম্বার। প্রথমেই আমরা দেখি এখানেও আগের মতো এমন একটা পজিশনে শূন্যস্থান দেওয়া হয়েছে যেই পজিশনে আমাদের ভার্বের প্রয়োজন। সো প্রথম অপশনে আমরা ভার্ব বসাবো। ওকে, প্রথম অপশনে যদি ভার্ব বসাই তাহলে নেগেটিভ স্টাইলে বা আমরা যদি মাইনাস ফর্মুলায় আনসার করি তাহলে প্রথম অপশনে আর যাই হোক নাউন হবে না, এটা গেল। এরপর আসে আমরা যদি প্রথম অপশনে ভার্ব দেই, কোথায় আছে অ্যাফেক্ট, আবার কোথায় আছে অ্যাফেক্ট, কোথায় আছে অ্যাফেক্টস। এখন আমাকে প্রশ্ন হলো অ্যাফেক্ট হবে না অ্যাফেক্টস হবে, এইটা বোঝার জন্য এখানে দেখেন ওয়ার্স, এখানে এটা হলো থার্ড পারসন প্লুরাল। তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তার ভার্বের সাথে এস বা ইএস এর প্রয়োজন নাই। আই মিন আমরা যখন কোনো কবে এরকম লিখি দে, তো দের সাথে তো আমরা ডু লিখি, তার মানে এর সাথে এস বা ইএস এর প্রয়োজন নাই। সো আনসার হতে পারে সি বা ডি এর মধ্যে, সি অথবা ডি এর মধ্যে, কারণ এ ভুল, এখানে এস আছে তাই গেল। এরপর সি ডি এর মধ্যে এখন দ্বিতীয় শূন্যস্থানে অ্যান্ড দে আর ডিস্ট্রাকটিভ, এই যে দেখেন দে আর ডিস্ট্রাকটিভ, এই ডিস্ট্রাকটিভ হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর এইখানে লাস্ট হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ ওয়ার্ড, আর লাস্ট হচ্ছে লাস্ট হচ্ছে ভার্ব, মানে স্থায়ী হওয়া। সো ডিস্ট্রাকটিভের পরে আমার প্রয়োজন হচ্ছে নাউন। এখন দেখেন দ্বিতীয় শূন্যস্থানে কোথায় নাউন আছে, ইফেক্ট, ইফেক্ট। এখন এই ইফেক্ট আপনি সিঙ্গুলার আকারে নেবেন নাকি প্লুরাল আকারে, কোন ইফেক্টটাকে নেবেন সেটা নির্ভর করছে এইখানে আমরা ভার্বটা কোন স্টাইলে রেখেছি, লাস্ট। এইখানে লাস্ট কথাটার মানে হলো স্থায়ী হওয়া। সো এই লাস্ট শব্দটা এই জায়গাতে আসে হচ্ছে প্লুরাল স্টাইলে, এমন একটা ভার্ব সাবজেক্ট নিবে, সাবজেক্টটা হতে হবে প্লুরাল, কারণ এখানে ভার্বের সাথে এস বাই এস নাই, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আশা করি যাদের এই বেসিকগুলো আছে কথাগুলো বুঝতে পারছেন। তাহলে এইটা হলো ডু এর মতো, এস বাই এস নাই, অতএব সাবজেক্ট লাগবে প্লুরাল। এই কারণে আমরা দে আর ডিস্ট্রাকটিভ ইফেক্টস এস যুক্ত করা প্লুরাল সাবজেক্টটাকে নিব। অতএব আনসার হচ্ছে সি নাম্বার, আনসার হচ্ছে সি। 2 এর আনসার সি। ফারজানা ওয়েটিং বয়, আশা করি বুঝতে পারছি আমরা। 2 এর আনসার হবে সি নাম্বার, মানে 3। নেক্সট এই উদাহরণটা দেখি আমরা, এই উদাহরণটা দেখি। এরকম অনেকগুলো এক্সাম্পল আছে, আমরা 3 নাম্বারটা করলেই হয়ে যাবে। 3 নাম্বারটা একটু করব। 3, ফ্রিকোয়েন্ট ক্লোজার্স অফ ইউনিভার্সিটিস, মানে বিশ্ববিদ্যালয়গুলোর পুনঃপুন বন্ধ। ব্যাডলি একাডেমিক প্রোগ্রেস, ব্যাডলি মানে খুব খারাপভাবে বা মন্দভাবে। 3 নাম্বার, frequent closures of universities, badly academic progress। তিনের আনসারটা সেম ভাবে দেখেন, ফ্রিকুয়েন্ট ক্লোজার্স, তার মানে এইটা হলো ইফেক্ট, মানে প্রভাব ফেলে। ওকে, 3 এর আনসারটা হচ্ছে এ নাম্বার, 3 এর আনসার এ নাম্বার। ফ্রিকুয়েন্টলি আচ্ছা 3 নাম্বারটা হয়েছে শাহরিয়ার আব্দুল্লাহ। নেক্সট এই প্রশ্নটা করব আমরা, 5 নাম্বার প্রশ্নটা সলভ করব। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, আমরা একটু দ্রুত আনসার করব 5 নাম্বার প্রশ্নটা। The flood did not, এখানে যে শূন্যস্থান দিয়েছে সেই শূন্যস্থানে প্রথম কথা আমাদের কি দরকার, নাউন নাকি ভার্ব? নাউন দরকার নাকি ভার্ব দরকার? নিঃসন্দেহে এখানে যেহেতু ডিড নটের পরে V1 বসে তাহলে আমাদের ভার্ব দরকার, অতএব আনসার হবে অ্যাফেক্ট, এবং সেই ভার্বটা হবে V1, কারণ আমরা জানি ডিড নটের পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আশা করি অ্যাফেক্ট আর ইফেক্টের ব্যবহারটা আপনাদের কাছে ক্লিয়ার।
অ্যাফেক্ট আর ইফেক্টের ব্যবহার ক্লিয়ার? এরকম আরও অনেক উদাহরণ আছে, এগুলো আপনারা ইনশাল্লাহ বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে পারবেন আশা করছি। নেক্সট, এরপর আমরা একটা কনফিউজিং দেখব। এই কনফিউজিংটা হচ্ছে বিন টু আর গান টু এর উদাহরণ। বিন টু আর হচ্ছে গান টু। দেখেন, আপনি যদি কোথাও গিয়ে একেবারে চলেই যান, তার মানে এখানে আমরা একটা কথা আমি ব্যবহার করি, সেটা হলো গেছে তো গেছে, আর একটা হলো গান টু, একটা হলো গান টু। গান টু মানে গেছে তো গেছেই, ঠিক আছে। আর এই বিন টু মানে আপনারা কিভাবে মনে করবেন, বিন টু মানে হলো গেছে আবার বইয়ের জন্য ফেরত। তার মানে হলো এখানে বোঝাতে চাচ্ছি, এই বয়ের সাথে আপনি যদি এই বি কে মিল রাখেন তাহলে বুঝবেন। এটাকে ট্রিক্সটা হচ্ছে যে বিন টু মানে কেউ গেছে আবার সে বউয়ের জন্য ফেরত আসছে। তার মানে কেউ যদি কোনো জায়গাতে গিয়ে আবার ফেরত আসা বোঝায়, তাহলে আমরা ওই ধরনের সেন্টেন্সে ইউজ করব বিন টু। আর গান টু মানে হলো গেছে তো গেছে, আর ফেরত আসার কোনো নাম নাই। সো ব্যাপারটা আমরা এখন এক্সাম্পলে নিয়ে গেলে আপনাদের জন্য সহজ হবে। চলে যাই এক্সাম্পলসে। অনেক নিয়ম কানুন এগুলো আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি, এগুলো আপনারা বইতে পাবেন বইয়ের মতো করে। আচ্ছা, 2 নাম্বারটা একটু পড়েন। 2 নাম্বারটা বলতেছে, হ্যাভ ইউ এভার ড্যাশ টু জাপান, লন্ডন অথবা কানাডা? ভালো কথা। এই সেন্টেন্সের বাংলা মিনিংটা কি দিচ্ছে? বাংলা মিনিংটা কি দিচ্ছে? বাংলা মিনিংটা এমনটাই বোঝাচ্ছে, যখন আপনি কাউকে বলতেছেন যে তুমি কি কখনো জাপান বা লন্ডন গিয়েছো, এর মানে সে আপনার সামনে আছে, এখন সে জাপান বা লন্ডনে অবস্থিত না। অতএব এমন একটা নেচার যে লন্ডনে গিয়ে আবার ফেরত আসছে কিনা আমরা তাকে সেটা জিজ্ঞেস করতে চাচ্ছি। তাহলে হ্যাভ ইউ এভার এর সাথে আমাকে ব্যবহার করতে হবে বিন টু। হ্যাভ ইউ এভার বিন টু। 2 এর আনসার হচ্ছে 2 নাম্বার, রাইট। হ্যাঁ, অনেকে আনসার করেছেন, মিনু আপু, এরপরে মিম, ফারজানা, ঠিক আছে। নেক্সট, এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই সেন্টেন্সে বিন টু এর ব্যবহার দেখব। যেমন 6 নাম্বারটা একই রকম, হ্যাভ ইউ এভার বিন টু, সেম ভাবে হ্যাভ ইউ এভার বিন টু, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। তার মানে এখানে একটা ক্লু আপনি মনে রাখবেন, যখনই এখানে ইউ আছে তখন এই সেন্সটা এমনটাই দিচ্ছে যে এটা হচ্ছে আপনি সরাসরি আপনার সামনে কাউকে জিজ্ঞাসা করছেন, আর সে অবশ্যই নিশ্চয়ই ওই দেশে নাই, এখন গিয়ে আবার চলে আসবে, এরকমটাই সেন্স দিচ্ছে। সো ওইভাবেই প্রশ্ন করা হচ্ছে। 6 এর আনসারটাও বি নাম্বার, রাইট। 7 ও সেম, 8 নাম্বার একই রকম, 9 একই রকম, এগুলো সব সেম। এই যে 13 নাম্বারটা, এটাও একই রকম, কাছাকাছি। 13 নাম্বারটাও একই রকম, কাছাকাছি। হ্যাভ ইউ এভার ড্যাশ সুন্দরবনস, হ্যাভ ইউ এভার ড্যাশ সুন্দরবনস। এটা হলো হ্যাভ ইউ এভার বিন টু দা, মানে এটাও বি নাম্বার। এটা অনেকবার আসা প্রশ্ন বিগত সালে, সেগুলো আপনারা পারেন। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে বিন টু আর গান টু এর ইউজেসটা, ঠিক আছে। নেক্সট, এটা আমরা পড়বো না, এটা লাগবে না, এটা পড়বো। ডিসকভার আর ইনভেন্ট, এই দুটো জিনিসের পার্থক্য কি? ডিসকভার আর হচ্ছে ইনভেন্ট, এই দুটোর পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে, দেখেন, ডিসকভার আমরা যদি মনে রাখার স্বার্থে বলি, কভার মানে হচ্ছে কোনো কিছুকে আবৃত করা, মানে ঢাকা।
আর ইনভেন্ট মানে হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা। ইনভেন্ট মানে হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা। এখন এইটার সামনে যখন আমরা ডিস কথাটা ব্যবহার করব, এটার সাথে যখন আমরা ডিস কথাটা ব্যবহার করব, তখন এইটা বোঝাবে যে আবৃত করা ছিল সেটাকে আমরা উন্মুক্ত করে দিলাম, ডিসকভার। আবৃত করা ছিল সেটাকে আমরা উন্মুক্ত করে দিলাম, ডিসকভার, তাই না? তো এইখানটাতে এটা আমরা বুঝতে পারছি যে কোনো কিছু আগে থেকে পৃথিবীতে ছিল, তো সেটা কভার মানে ঢাকা ছিল, আগে দেখা যাচ্ছিল না। যেমন আমরা অনেক নদী, অনেক বন, হ্যাঁ, এরকম অনেক খনিজ পদার্থ, এগুলো সব আগে থেকে ছিল। আর নতুন করে যেগুলো আবিষ্কার হচ্ছে, যেমন এই কলম, এটা আগে থেকে ছিল না, এটাকে বিভিন্ন প্রসেসিং করে একটা নতুন রূপ দেওয়া হয়েছে। সো এইটা হলো আপনার ইনভেন্ট, মানে এটা হলো নতুন আবিষ্কার, নতুন আবিষ্কার। আর এইটা হলো ডিসকভার, মানে অনাবৃত করা, মানে কোনো কিছু আগে ছিল সেটাকে এখন খুঁজে বের করা হয়েছে, এরকমটা। ক্লিয়ার? তাহলে আমরা দুটো পার্থক্যটা মনে রাখতে পারবো আশা করছি। এখন আমরা উদাহরণে যাই। 1 নম্বর এক্সাম্পলটা আমরা একটু বলার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 1, দ্য ড্যাশবোর্ড হ্যাজ ডিলেটেড এ নাম্বার অফ সেন্সেস, নাম্বার অফ সেন্স। এখন সরি, আমরা সেন্সরের উদাহরণ দিচ্ছি না, 1 মিনিট। এটা 2 নাম্বারটা বলেন, 2 নাম্বারটা। আলেকজান্ডার ফ্লেমিং ড্যাশ পেনিসিলিন, এটা বলেন। আলেকজান্ডার ফ্লেমিং ড্যাশ পেনিসিলিন। দুয়ের আনসারটা হচ্ছে সি নাম্বার, রাইট। তো পেনিসিলিন আবিষ্কারের বিষয়টা এটাও সম্পূর্ণ নতুন। পেনিসিলিন হচ্ছে ঔষধ, ব্যথানাশক। তো এই পেনিসিলিন এটা পৃথিবীতে আগে ছিল না, এটা নতুন করে তৈরি করেছে বিভিন্ন উপাদান নিয়ে নতুন কিছু তৈরি করেছে। সো এটা হলো ইনভেন্টের আন্ডারে পড়বে। তারা আলেকজান্ডার ফ্লেমিং ইনভেন্টেড পেনিসিলিন। ঠিক আছে? শাহরিয়ার সাকিব, আপনার কথা বুঝিনি স্যার, আমি লাইভে রেসপন্স। আচ্ছা, এরপর 3 নাম্বারটা, ড্যাশ অফ রেডিয়াম ব্রট মাস ফেম টু ম্যাডাম কুরি। এখানে রেডিয়াম আবিষ্কারকের কথা বলা হচ্ছে। সো রেডিয়াম আবিষ্কার এটা অবশ্যই সম্পূর্ণ নতুন জিনিস। সো এখানে না, রেডিয়াম আবিষ্কার নতুন জিনিস না, এটা পুরাতন মৌলিক পদার্থ, এটা পুরাতন। সো এটা আগে থেকেই ছিল পৃথিবীতে, জাস্ট খুঁজে বের করা হয়েছে। সো এটাকে আমরা বলবো হচ্ছে ডিসকভারি। ক্যামেরা চেঞ্জ করো। ওকে, পরের কোশ্চেনটা আমরা একটু দেখব। এইটা 4 নাম্বারটা বলি, 4 নম্বর প্রশ্নটা একটু বলি। অ্যাকর্ডিং টু ইউরোপিয়ান স্টোরিয়ানস কলম্বাস ড্যাশ আমেরিকা। According to European historians, Columbus dash America.
এখানে এই জায়গাতে আমরা দেখি যে ইতিহাস অনুসারে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে। এখন এই আবিষ্কার বলতে কি সম্পূর্ণ নতুন জিনিস না পুরাতন? অবশ্যই এখানে আমেরিকা আগে থেকেই ছিল বিদ্যমান, সেটাকে সে খুঁজে পেয়েছে, তার মানে ডিসকভার। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার। নেক্সট, আমরা এখান থেকে আর উদাহরণ আলোচনা করছি না, তাহলে ডিসকভার ইনভেন্ট নিয়ে আপনাদের আলোচনা শেষ। এবার আসি ফ্লি, ফ্ল, ফ্লাই, এই তিনটা সম্পর্কে আইডিয়া। ফ্লি, ফ্ল, ফ্লাই, ফ্লি, ফ্ল, ফ্লাই। দেখেন, আমরা প্রথমেই এখান থেকে একটু বিশ্লেষণটা করে নেব। ফ্লি শব্দের বাংলা অর্থ হচ্ছে পলায়ন করা, এবং এটা আমরা ভার্ব হিসাবে চিনব। এটা ভার্বের বেস ফর্ম, এই কলামটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর এই কলামটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গেল। এখন আসেন, ফ্লি হচ্ছে পলায়ন করা, আর এটার V2 হচ্ছে ফ্লিট, V3 হচ্ছে ফ্লিট। ফ্ল মানে প্রবাহিত হওয়া, ফ্ল, ফ্লট, ফ্লট। আর ফলো মানে হচ্ছে অনুসরণ করা, ফলো, ফলোড, ফলোড। সো এখন আমরা এই তিনটা শব্দের উচ্চারণে যদি ভুল করি, তাহলে আমাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ভুল হয়ে যাবে। এছাড়াও এখানে আরেকটা যেটা সমস্যা, সেটা হচ্ছে অর্থগত দিক থেকে। তাহলে ফ্লি মানে হচ্ছে পলায়ন করা, প্রথমটা একটু সময় নিব এখানে, কারণ এটা খুবই জরুরি, আমাদের মনে থাকে না, আমরা বিশেষত এখানে ভুলে যাই। ফ্লি যখন পলায়ন করে তখন একটা রেখে ডি নিয়ে দৌড় মারে, তার মানে আপনি এখানে একটা বাদ দিয়ে অতিরিক্ত যোগ হচ্ছে জাস্ট ডি, তার মানে ফ্লি, ফ্লিট, ফ্লিট, ফ্লি, ফ্লিট, ফ্লিট। এরপরে বলছে ফ্ল, ফ্ল, ফ্লট, ফ্লট। এই ফ্ল উচ্চারণটা দেখেন, ফ্ল মানে প্রবাহিত হওয়া, ফ্ল, FLOW, ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া। সো এইটা নদীর পানি প্রবাহিত হওয়াকে বোঝানো হচ্ছে। সো এইটা সরাসরি ইডি হবে। ফ্লট সরাসরি ইডি হবে। এখন আসি, আরেকটা আছে ফলো, নর্মালি উচ্চারণ করবেন ফলো, বলে না আমাকে ফলো করো। সো ফলো মানে উচ্চারণ করা, ফলো, ফলোড, ফলোড। জাস্ট এটাও ডি যোগ হবে, কিন্তু বানানে চেঞ্জ আছে, FOLLOW, ফলো, FOLLOW, ফলো। আর এটা হচ্ছে ফ্ল, একসাথে ফ্ল, এটা হলো ফলো, ফলো, এটা ফ্ল, ফ্ল, ফলো একসাথে। আর এটা ফলো, নর্মালি উচ্চারণ ফলো, এটা হবে ফলোড, আরেকটা হবে ফলোড, ফলো, ফলোড, ফলোড। তাহলে আনসারটা হচ্ছে 3 নাম্বার। আচ্ছা দেখেন, এই তিনটা পার্ট দেখলাম, আর এই দিকে রাখছি হচ্ছে ফ্লাই মানে মাছি, আর আরেকটা ফ্লাই মানে হলো উড়া। শুধু ফ্লাই যখন নাউন তখন তার মানে হলো মাছি, আর একই ফ্লাই যদি এটা দ্বারা ভার্ব বোঝাই তখন তার বাংলা হচ্ছে উড়া বা আকাশে ওড়া। তো তখন এই ফ্লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে ফ্লিউ, FLEW, আর একটা হচ্ছে ফ্লন, FLOW, ফ্লন। এখন দেখেন কতগুলো ঝামেলা বের হয়ে গেল, অনেকগুলো ঝামেলা বের হলো। তার মানে এখানে আমরা 4টা ভার্ব পাবো, কাছাকাছি উচ্চারণ, অর্থ মনে রাখতে হবে, এবং এইগুলোর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সো আমরা এখন চলে যাই সরাসরি এক্সাম্পলে বিশ্লেষণ করে বোঝার জন্য। এগুলো বিভিন্ন মনে রাখার কৌশল বা টিপস কিন্তু এখানে দেওয়া আছে, সবই আমাদের এক্সপার্ট ইংলিশেও আছে। তারপর আপনারা চাইলে এটা পরে জুম করে দেখে নিন, পজ করে। আমরা যা বুঝিয়েছি এটা জাস্ট মনে রাখতে পারলেই হচ্ছে। সো আনসার করব কোশ্চেন নাম্বার 1, দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ফ্ল, দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ফ্ল।
ওকে, 1 নাম্বার এই যে ফ্ল, জাস্ট এখানে আমরা ইডি যোগ করব, এই যে ফ্ল, ফ্লট, ফ্লট। সো এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে ফ্লি, ফ্ল, ফলো সবগুলোই কিন্তু ডি যুক্ত হবে, এখানে সবগুলো ডি যুক্ত হবে, যেগুলো শেষে ডাব্লিউ আছে সেগুলো শুধু ইডি যোগ হচ্ছে, ইডি, 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 ইডি গেল। আর ফ্লি তো বলছি যে একটা ই বাদ দিয়ে ডি নিয়ে দৌড় মারে, এখানেও জাস্ট ডি যোগ হচ্ছে। এখন আশা করি মনে থাকবে আপনাদের। 1 সি রাইট। এবার 3 নাম্বারটা বলেন। 3 নাম্বার, sometimes there was so much rain that the river dashed over the bridge. 3 নাম্বারটা, sometimes there was so much rain that the river dashed over the bridge. Sometimes there was so much rain that the river dashed over the bridge. এখানে দেখেন এই জায়গাতে আনসার হবে হলো ডি নাম্বার। কেন ডি হলো? মাঝে মধ্যে এখানে অনেক বৃষ্টি হয়, দ্যাট দ্য রিভার, যে কারণে নদী পানি প্রবাহিত হয় ব্রিজের উপর দিয়ে। তার মানে প্রবাহিত হওয়া অর্থে আমরা বলছিলাম এই ফ এবং ল, নদীর পানি প্রবাহিত হওয়া, ফ্ল। সো 3-এর আনসারটা হচ্ছে ডি নাম্বার। নেক্সট, পারবেন, কঠিন না। 5 নাম্বারটা বলেন। তবে এইগুলো সমস্যা হলো যে 2-1 দিন 10 দিন যদি আপনি প্র্যাকটিস না করেন 10 দিন পর আবার ভুলে যেতে হয়। সো কিছু জিনিস থাকে পরীক্ষার আগে এদেরকে গরম গরম পড়ে পরীক্ষার হলে যেতে হয়, তো তার মধ্যে এগুলো একটা। তার মানে এদেরকে খুব গরম গরম পড়ে নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। যাই হোক, 5 নাম্বারটা বলেন। দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ফ্লি। দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ফ্লি। ফ্লি মানে হলো, একটু আগে বললাম পলায়ন করা, সেটা অলরেডি এখানে উল্লেখ আছে। ফ্লি যখন পলায়ন করে তখন, মানে চোর যখন পালিয়ে যায় তখন একটা ই রেখে ডি নিয়ে দৌড় মারে, তার মানে ফ্লি, ফ্লিট, ফ্লিট। নেক্সট, দ্য এনিমি হ্যাজ ড্যাশ টু ফ্লি অ্যাওয়ে। শত্রু পালিয়ে গেছে, তার মানে পালানো অর্থে এখান থেকে আবার কোনটা দিবেন? 6 নাম্বারটা একটু বলি। 6, ফারজানা আপু বলছেন হচ্ছে 6-এর আনসার সি নাম্বার, রাইট, এক্স্যাক্টলি সি। নেক্সট, 7 নাম্বারটা বলার চেষ্টা করি। The bird has dashed away. পাখিটি উড়ে গিয়েছে। সো এখানে উড়ে যাওয়া অর্থে আনসার হবে কোনটা? দেখেন আমরা বলছিলাম এই যে ফ্লাই মানে পাখি উড়ে যাওয়া, ফ্লাই, ফ্লিউ, ফ্লন। সমস্যা হচ্ছে এইগুলো মুখস্থ রাখা যায়। যেমন এই যে FLOW, এখানেও কিন্তু FLOW আছে, বাট যখন নদীর পানি প্রবাহিত হওয়া তখন কিন্তু এইটা হচ্ছে, এটার সাথে ইডি যোগ হচ্ছে। বাট যখন ফ্লাই মানে আকাশে উড়ে যাওয়া তখন ফ্লাই, ফ্লিউ, ফ্লন, ফ্লাই, ফ্লিউ, ফ্লন, ফ্লাই, ফ্লিউ, ফ্লন, ফ্লাই, ফ্লিউ আর হলো ফ্লন, ফ্লাই, ফ্লিউ, ফ্লন। তো এই ফ্লর সাথে জাস্ট একটা এন যোগ আছে। সো এখানে পার্থক্যটা যেন মাথায় থাকে। তো 7-এর আনসারটা হবে হচ্ছে উড়ে যাওয়া অর্থে ফ্লাই, ফ্লিউ, ফ্লন, হ্যাজের পরে V3 লাগবে। সো আনসারটা হবে এ নাম্বার, 7-এর এ। যারা বুঝতে পেরেছেন 7-এর এ, ফ্লন। দ্য বার্ড হ্যাজ ফ্লন অ্যাওয়ে, পাখিটি উড়ে গেছে। The bird has flown away.
সো এই ছিল হচ্ছে আপনাদের সাথে ফ্লাই, ফ্লি, ফ্ল, ফলো আর ফ্লাই এগুলো সংক্রান্ত আলোচনা। এখন আমরা আর কি আছে দেখি, আজকে খুব বেশি রাখিনি, এই যে গুরুত্বপূর্ণ আরেকটা রাখা আছে সেটা হচ্ছে হ্যাং নিয়ে। আসেন আমরা আজকে এই হ্যাংয়ের আলোচনা দিয়ে আমাদের এই কমন মিস্টেকের ক্লাসগুলো শেষ করব, হ্যাংয়ের আলোচনা দিয়ে। তো আমরা একটু দেখি, প্রথমে একটু দেখি এইখান থেকে দেখে নেই V1, V2, V3। আচ্ছা, হ্যাং, হ্যাং মানে যদি হ্যাং কিন্তু দুটোই হ্যাং। আরেকটা জিনিস মনে রাখেন, একই হ্যাং দুটো মিনিং। যদি আমরা কোনো বস্তু ঝুলাই, আরেকটা হলো ফাঁসি দেই, যদি ফাঁসি দেই, ফাঁসি দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো হ্যাংড। এটা হলো ফাঁসি দেওয়ার ক্ষেত্রে। আর আপনি যদি কোনো বস্তু ঝুলান, হাং, আর এটা হলো হাং। হ্যাং মানে ঝুলানো, আর এইটার পাস্ট টেন্স হচ্ছে হাং, হাং। সো কোনো কিছু ঝুলানোর ক্ষেত্রে আমরা ইউ আকৃতি, এই যে আমরা যদি কোনোভাবে আমরা জানি যে আমরা যদি একটা বস্তুকে ঝুলাতে চাই কাপড় চোপড়, তাহলে আমরা এরকম করে হ্যাঙ্গারে ঝুলাই, ঠিক কিনা? সো হ্যাঙ্গার যে সাধারণত এরকম নিম্ন আকৃতির থাকে, তো আমরা এটাকে যদি উল্টিয়ে লিখি তাহলে ইউ এর মতো হয়, আই মিন হাং। হাংয়ের ক্ষেত্রে আপনারা যদি এই ইউটা মনে রাখতে পারেন যে কোনো বস্তু ঝুলানো, বিশেষত কাপড় চোপড় ঝুলানো, সেই ক্ষেত্রে আপনারা এই ইউটাকে বাছাই করতে পারেন। ইউ দেখে আমরা বুঝবো কোনো বস্তু ঝুলানো অর্থে সেটা হলো পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল একই। আর হ্যাং ফাঁসিতে ঝুলানো, আমরা জানি ফাঁসিতে ঝুলাতে নিশ্চয়ই দড়ি লাগে, আর আমরা বলতে পারি যে দড়ি সমান সমান হলো ডি, দড়ি সমান সমান ডি, দড়ি সমান সমান হচ্ছে ডি। তাহলে আনসারটা হচ্ছে হ্যাংড, হ্যাং। তাহলে আমরা বুঝে গেলাম ফাঁসি দেওয়া অর্থে হ্যাংয়ের সাথে ডি হবে, হ্যাংয়ের সাথে ডি হবে, হ্যাংয়ের সাথে ডি, হ্যাংয়ের সাথে ডি। বিষয়টা পরিষ্কার কিনা? তাহলে আমরা এখন আলোচনায় কয়েকটা এমসিকিউতে যাচ্ছি। সো এখানে মূল বিষয়টা হচ্ছে আমাদের কনফিউশন থেকে যাওয়া। সেই কনফিউশনগুলো আমি আবার বিভিন্ন টিপস দিচ্ছি, যে টিপসগুলো আপনার মাথায় ঢুকলে অনেক কষ্ট করে এগুলো বের করা, যে আপনার মাথা থেকে কখনো এগুলো বের হবে না। সো আমরা 1 নাম্বারটা আনসার করি, কোশ্চেন নাম্বার 1 আনসার করি। 1, choose the correct sentence. He was hanged for murder, he has been hanged for murder. আচ্ছা দেখেন সবগুলো সেন্টেন্সে এখানে মার্ডারের কথা আছে। তো মার্ডার মানে হলো হত্যা। তো মার্ডার মানে যদি হত্যা হয়, তো সেক্ষেত্রে আপনি এখানে হত্যা করার অর্থে কি ব্যবহার করতে পারেন? হত্যা করার অর্থে কি ব্যবহার করতে পারেন? মানে ফাঁসি দেওয়া, ফাঁসি দেওয়া মানে হচ্ছে হ্যাংড, ইডি যোগ হবে। সো ইডি যুক্ত অপশন আছে কয়টা আমরা দেখি। এখানে আছে একটা হ্যাংড, এখানে হাং দিয়ে আবার ইডি যোগ করা আছে, এটা ভুল, কারণ এটা এই ধরনের কোনো শব্দ এখানে নাই, গেল। তাহলে এখানে থাকলো হ্যাংড, ফাইন। হি হ্যাজ বিন হাংড, এখানে কি আছে? আবারও হাংড আছে, হাংয়ের সাথে ইডি নাই, সাবধান, হাংয়ের সাথে কিন্তু ইডি নাই, ইডি হবে হ্যাংয়ের সাথে, হ্যাংয়ের সাথে। সো আনসারটা হচ্ছে একমাত্র সি নাম্বার। দেখেন হাং দিয়ে কিন্তু ইডি না, হ্যাং দিয়ে ইডি, হ্যাং এ দিয়ে ইডি। সো এই জায়গাটা বি কেয়ারফুল। সো একের আনসারটা হচ্ছে সি নাম্বার। নেক্সট 2 নাম্বারটা বলেন। 2, পাস্ট পার্টিসিপল অফ হ্যাং। হ্যাংয়ের পাস্ট পার্টিসিপল কি? এখন হ্যাংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম তো 2টা, অপশনে 2টা থাকলে দুটোই আনসার হবে।
দুইটা আছে অপশনে, একটা হলো হ্যাংড আর একটা হলো হাং। নেক্সট 3 নাম্বারটা, দ্য পিকচার ওয়াজ ড্যাশ অন দ্য ওয়াল। দ্য পিকচার ওয়াজ ড্যাশ অন দ্য ওয়াল। এখানে দ্য পিকচার ওয়াজ ড্যাশ অন দ্য ওয়াল, দ্য পিকচার ওয়াজ ড্যাশ অন দ্য ওয়াল, আনসার হবে হাং। কেন হাং? কারণ আপনি যখন কোনো বস্তু ঝুলাবেন মানে ছবি ঝুলাবেন, তো সেক্ষেত্রে আমরা বলছি হচ্ছে HUNG। বস্তু ঝুলানোর ক্ষেত্রে আমরা বলছি HUNG। হ্যাং থেকে হাং, হাং। সি নাম্বারটা আনসার। আনসার সি। নেক্সট 4 নাম্বারটা একই রকম, দরকার নাই। 5, 6 একই রকম। 7 নাম্বার লাগবে না। 8 নাম্বারটা বলেন। 8, দ্য ম্যান ওয়াজ ড্যাশ ফর মার্ডার। মার্ডার, মার্ডার কথাটা এখানে আছে, তার মানে হত্যা। মার্ডার, দ্য ম্যান ওয়াজ ড্যাশ ফর মার্ডার, আনসার হবে 3 নাম্বার হ্যাংড। দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার। আটার আনসারটা হবে সি। এই যে মার্ডার, হত্যা করার কথা, ফাঁসি দিতে দড়ি লাগে, দড়ি সমান সমান হলো ডি। এইখান থেকে আপনারা বলতে পারেন, মনে রাখতে পারেন। সো আটার আনসারটা সি নাম্বার। 9 নাম্বারটা বলি। 9, দ্য প্রিন্সিপাল ডিজায়ার টু নোটিস টু। একটু কঠিন, তবে পুরো কঠিন না। 9, ফারজানা, সিদ্রাতুল, শাহরিয়া। আচ্ছা 9 বলছেন সি নাম্বার, রাইট। বি হাং। কেন বি হাং হলো? কারণ এইটা হলো ডিজায়ার্ডের পরে যে অবজেক্টটা আছে, নোটিস। আমরা অনেক সময় নোটিস টানানো দেখি। সো এই নোটিস মানে একটা কাগজ, আর কি কাগজের নির্দেশনা লেখা থাকে। সো নোটিসের পরে এখানে টু দিয়ে এটাকে প্যাসিভ মুডে আনা হয়েছে, টু বি হাং। প্যাসিভ মুডে টু বি হাং। সো 9 এর আনসারটা সি নাম্বার। 10 নম্বর একই রকম মার্ডার দিয়ে কথা আছে, থাকলো। 11 নাম্বার, 11 নাম্বারটাও সেম। তো দেখি এটা আপনারা পারেন কিনা। 11 নাম্বারটাই আজকের শেষ, আজকের কমন মিস্টেক পার্টের শেষ প্রশ্নটা হচ্ছে 11 নাম্বারটা। বলেন। এগারোর আনসার কি? 11 আনসার হচ্ছে বি নাম্বার, হি হাং দ্য শার্ট অন দ্য ওয়াল। 11 নাম্বার বি পারছেন। তার মানে শার্ট ঝোলানোর কথা বলা আছে, তাহলে আমরা HUNG নিব, হাং। শার্ট ঝোলানোর কথা আছে, তার মানে হি হাং দ্য শার্ট অন দ্য ওয়াল। এগারোর আনসারটা হচ্ছে বি নাম্বার। এই ছিল আজকে টোটাল আলোচনা।
আর তেমন আলোচনা করার কিছু নাই। সো মোটামুটি ক্লাসে আমরা যে কয়টা বিষয় আলোচনা করলাম আমাদের পরীক্ষার হলে ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি এই জিনিসগুলোই আসবে। সো এগুলোকে আপনারা একটু ভালো করে রপ্ত করেন। আরও যে ছোট ছোট বিষয়গুলো আছে সেইগুলোর জন্য আপনারা বই অথবা আমরা যে শিটগুলো দিব সেখানে নজর দিবেন ইনশাল্লাহ।